এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য সনির্বন্ধভাবে অনুরোধ করছি হাবের সদ্য সাবেক মহাসচিব, আমাদের আগামী দিনের হাবের মহাসচিব হিসাবে আমরা যাকে দেখতে চাই জনাব ফরিদ আহমদ মজুমদার। জনাব ফরিদ আহমদ মজুমদার ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। হাব ঐক্য কল্যাণ পরিষদে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার আমার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত হাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় বাঁচানোর জন্য আমি আমার এই সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে সম্বোধন করলাম না। আশা করি ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রাত 9:30 বেজে গেছে, আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ রয়ে গেছেন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আগামী 22শে ফেব্রুয়ারি হাব নির্বাচন 2025-27 অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচন অত্যন্ত ব্যতিক্রম একটি নির্বাচন। হাবের ইতিহাসে আমরা কখনোই দেখি নাই এত সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে। নাম্বার 2, হাবের ইতিহাসে আমরা কখনোই দেখিনি 4-4টি প্যানেল নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে। কেন এমনটি হলো, এটি আমাদেরকে ভেবে দেখতে হবে। এটি হচ্ছে পদ্মার আড়ালে থেকে আমাদের এক ব্যক্তির আঙ্গুলের ইশারায় সব ঘটছে। নির্বাচনের শুরুতে উনার একান্ত অনুসারী যারা, তাদেরকে 4 ভাগে বিভক্ত করে সকল জায়গায় ওনার প্রতিনিধিদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তারা প্রত্যেক জায়গায় থেকে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভালো লোকগুলোকে বাদ দিয়ে তাদের একান্ত অনুসারী যারা আছেন তাদেরকে দিয়ে একটি প্যানেল তৈরি করে সেই নেতার এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা তৎপর ছিল। সর্বশেষ তারা সেই কাজটি করেছে এবং এটি আপনাদের সামনে দৃশ্যমান। অনেকের মনে প্রশ্ন আছে, মাত্র 15 দিন আগেও আমাকে অন্য একটা প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন। আজকে আমি সৈয়দ গোলাম সরওয়ারের নেতৃত্বে হাব ঐক্য কল্যাণ পরিষদে নির্বাচনে প্রার্থী হচ্ছে কেন, এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদের 2 মিনিট সময় নেব। আপনারা সকলে জানেন আমাদের হাবের সাবেক সভাপতি, যিনি অনেকে বলেন এখন পলাতক, তিনি সর্বশেষ 2 বার নির্বাচনে, তার নির্বাচনের সমন্বয়কারী ছিলাম আমি। তার প্যানেল পরিস্থিতি বইটি খুলে দেখলে আমার নাম এবং ছবিটি দেখতে পাবেন। একজন সমন্বয়কারী হিসাবে তার 2 নির্বাচনে তার পাশে থেকে তাকে সর্বত সহযোগিতা করেছি। তখন আমি ফরিদ আহমেদ মজুমদার অত্যন্ত ভালো লোক, তার ভালো সহযোগী। পরবর্তীতে আটাব নির্বাচনে আটাব সম্মিলিত ফোরাম, তার ফোরাম থেকে আমাকে প্যানেল প্রধান হিসাবে মনোনয়ন দেওয়া হয়, প্রার্থী করা হয়। তখনও আমি ভালো লোক। এরপর 5ই আগস্টের পর হাব যখন কঠিন সংকটে, হাবের অস্তিত্ব নিয়ে যখন টানাটানি, তখন তার ইশারায় তার অনুসারীরা আমাকে অনুরোধ করে 1.5 ঘন্টা পর্যন্ত অনুরোধ করে আমাকে মহাসচিবের দায়িত্ব দিয়ে তাদের দীর্ঘদিনের জঞ্জাল, এত ক্ষমতাশালী হওয়ার পরও যে সাদাত হোসেন তসলিম তার 4টি এজিএম করতে পারেননি, আমাকে ব্ল্যাকমেলিং করে তারা আমার মাধ্যমে 2টি এজিএম তারা সম্পন্ন করেছে। বৃহস্পতিবার রাত 10:30 আমাকে মহাসচিব হিসাবে আমাকে দায়িত্ব দেয়। শুক্রবার বন্ধ ছিল, শনিবার 11টার সময় সে এজিএম অনুষ্ঠিত হয়েছিল এবং অনেকেই বিশ্বাস করেন আমাকে ওই দায়িত্বে না নিলে সেই এজিএমটি তাদের পক্ষে করা হয়তো সম্ভব হতো না। মহাসচিব হিসাবে দায়িত্ব পাওয়ার পর আমি আমার সর্বোচ্চ সব কিছু দিয়ে সততার সাথে দায়িত্বটি পালন করার চেষ্টা করেছি। সৌদি দূতাবাস, সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে শুরু করে 15 দিনের মধ্যে প্রত্যেক জায়গায় আমি মিটিং করেছি, সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে কমিটি বাতিল হওয়ার কারণে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হইনি।
পরবর্তীতে মামলা মোকদ্দমা থেকে শুরু করে যখন নির্বাচনের প্রক্রিয়া আসলো, আমি বিনয়ের সাথে হাবের সদ্য সাবেক সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি অত্যন্ত ভালো লোক, জনাব ফারুক আহমেদ সর্দারের কাছে অনুরোধ করলাম আমি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করব না। ব্যক্তিগতভাবে আমার ব্যবসা বাণিজ্যে আমি একা লোক, আমার পক্ষে সময় দেওয়ার কোনো সুযোগ নেই। উনি কোনোভাবে আমাকে ছাড়তে রাজি ছিলেন না। যেদিন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ, সেই দিন আমি সকালবেলা ওনার বাসায় গিয়েছি ব্যক্তিগতভাবে। জনাব ফারুক আহমেদ সর্দার, নিশ্চয় উনি সত্য কথা বলবেন, ওনার হাত ধরে অনুরোধ করেছি, ফারুক ভাই আমাকে মাফ করেন, আমি নির্বাচন করার মতো কোনো অবস্থায় নেই, আপনি নির্বাচন করেন, আপনাকে সর্বত সহায়তা দিবে। উনি আমাকে সাথে করে নির্বাচনী অফিসে আসলেন, ছবি আছে অনেকের কাছে দেখবেন। দিনের 1টা বাজে, 4টার সময় মনোনয়নপত্র দাখিল করতে হবে, দিনের 1টা বাজে আমি স্বাক্ষর করার আগ মুহূর্তে উনি মনোনয়ন ফর্মে স্বাক্ষর করেন নাই। উনি বলছেন আপনি নির্বাচন না করলে আমি নির্বাচন করব না। অনেকের কাছে বলেছেন। এই দীর্ঘ সময় ফরিদ আহমেদ মজুমদারের সাথে আমি যা দেখেছি আমি অবাক হয়েছি। এত সততা, নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে তিনি কাজ করেছেন, যেটি আমি মোটেও আশা করি নাই। আমি ওনার রিকোয়েস্টে মনোনয়নপত্র স্বাক্ষর করতে বাধ্য হলাম, নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। একদিন শুক্রবার রাতে সম্ভবত জনাব সৈয়দ গোলাম সরওয়ারের প্যানেলে সেই পলাতক, সেই বিশেষ ব্যক্তির কিছু লোক অন্তর্ভুক্ত ছিল। তারা শুক্রবার রাতে যে কোনো কারণে এখান থেকে বিতাড়িত হয়েছে বা এখান থেকে চলে গিয়েছে। ওই নেতার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্দেশনা আসলো ফারুক সর্দারের উপর, ফরিদ আহমেদ মজুমদারকে বাদ দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমার পকেটের লোক দিয়ে কমিটি সাজাতে হবে, প্যানেল সাজাতে হবে। শনিবার থেকে জনাব ফারুক আহমেদ সর্দার বললেন আমি ভাই নির্বাচন করব না। আমি বললাম যে কেন, নির্বাচনের মাঝপথে এসে আপনি নির্বাচন করবেন না, কারণটা কি? উনি বললেন আমার প্রতি যে পরিমাণ চাপ আসে, রাতে 2টা-3টা পর্যন্ত আমি ঘুমাইতে পারি না টেলিফোনের জন্য। আমি এত চাপ নিয়ে নির্বাচন করার মতো লোক নই, আমি রাজনীতিবিদ নই, আমি সংগঠক নই, আমি আমার পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। আমি বললাম রাত 11টার পরে কখনোই আপনাকে আমি ফোন দিই না, রাত 2টা-2টা পর্যন্ত কোথায় থেকে টেলিফোন আসে আপনাকে বলতে হবে। উনি বলল যে আমি মাপ চাই, আমি নির্বাচন করব না, আর কিছু বলতে রাজি না। সর্বশেষ একদিন তিনি আমাকে ব্যক্তিগতভাবে ডাকলেন সেগুন বাগিচায় এককভাবে। ওনার গাড়িতে বসে উনি বললেন সাবেক এক সভাপতির নাম, ওই ব্যক্তির চাপে আমার প্রেশার লো হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি। এবং তার অনুসারী 4 খলিফার নাম বললেন, যেগুলো শয়তানের চেয়েও অদম। তারা এমনভাবে আমার উপর চাপ সৃষ্টি করছে ফরিদ আহমেদ মজুমদারকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে, কারণ সে হাফপল্লির সাথে সম্পৃক্ত। উনি তাদেরকে প্রশ্ন করলেন হাফপল্লির সাথে সম্পৃক্ত থাকলে 4-5 বছর যাবৎ কেন ফরিদ মজুমদারের সাথে থাকলেন, ফরিদ মজুমদারকে সাথে রাখলেন, সেই প্রশ্নের জবাব দেন, তারপরে আমি ফরিদ মজুমদারকে বাদ দিয়ে দিব। তারা কোনো কথা শুনতে রাজি না। আমি ওনাকে অনুরোধ করলাম ভাই কোনো সমস্যা নেই, আপনি আপনার নেতার নির্দেশনা অনুযায়ী তাদের কথা মতো নির্বাচন করেন, আমাকে বাদ দেন, আমি নির্বাচন করব না। উনি আমাকে দৃঢ়ভাবে বললেন আমি যদি নির্বাচন করি ফরিদ মজুমদারের সাথে নিয়ে করব, নতুবা নির্বাচন আমি করব না। এটা জনাব ফারুক আহমেদ সর্দারের বক্তব্য, প্রয়োজনে জিজ্ঞেস করবেন, আমি একটি শব্দ মিথ্যা উচ্চারণ করছি না। এর মাত্র একদিন পরে উনি আমাকে ডাকলেন ওনার অফিসে। আমার সাথে ওসিন ট্রাভেলসের জাফর উদ্দিন, মোতালেব হজ সার্ভিসের জাবেদ সাহেব এবং জনাব কামাল উদ্দিন ছিলেন। আমি গিয়ে দেখি সেখানে সেই বিশেষ ব্যক্তির 4 খলিফা আরও কিছু লোক নিয়ে উনি বসা আছেন। সেখানে আমাকে ইন্টারগেশন করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, মনে হয় যে আমি বিশেষ কোনো তদন্ত সংস্থার সামনে আছি। আমাকে প্রশ্ন করেন ওনারা এক অনুসারী, তসলিম সাহেবের সাথে কি আপনার কথা হয়? আমি বলবো যে হ্যাঁ কথা হয়। সর্বশেষ কতদিন আগে কথা বলেছেন? আমি যে 8-10 দিন আগে সম্ভবত। কেন 8-10 দিন আগে কথা বললেন? প্রতিদিন কেন কথা বলেন না? আমি যে একটা ব্যক্তির সাথে প্রতিদিন কথা বলতে হবে, এটা কি কারো বাধ্যতামূলক দায়িত্ব? উনি বললেন যে তসলিম আমাদের অস্তিত্ব,
তার নির্দেশনা অনুযায়ী হাব চলবে, তার নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আমি বললাম যে দেখেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের স্বাধীন করেছে, আজকে পরিবর্তিত অবস্থায় তার নাম মুখে আনার সাহস কেউ করে না। সাদাত হোসেন তসলিম বঙ্গবন্ধু থেকে বড় কেউ হয় নাই, যে তার নির্দেশনায় এ দেশ চলবে। যদি পদ্মার আড়ালে থেকে হাফ চালানো যেত, তাহলে ভারত বসে শেখ হাসিনাও বাংলাদেশ চালাতো, বাংলাদেশে ডক্টর ইউনূসের দরকার হতো না। এটি হতে পারে না। তিনি যখন সামনে ছিলেন তখন তার নির্দেশনা হাফ চলেছে, ভালো চলেছে, খারাপ চলেছে, সদস্যরা মূল্যায়ন করবেন। পলাতক থেকে তার ইশারায়, তার পকেটের লোক দিয়ে, তার নাস এয়ারলাইন্সের ব্যবসা, তার কুক্ষিগত করার জন্য তার এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত নই। সেদিন ফারুক সর্দার সাহেব তাদের সামনে আমাকে প্রকাশ্যে বললেন, হাফ পল্লীর সাথে যেহেতু সম্পৃক্ততা আছে আপনার এবং আপনার সাথের লোকদের, আমি আপনাদের সাথে নির্বাচন করব না। আমি ওনাকে ধন্যবাদ জানালাম, ওনার শুভকামনা করলাম। অত্যন্ত ঠান্ডা মাথায় হাসি মুখে ওনার এখান থেকে আমি বিদায় নিয়ে আসলাম। আমি আমার সহযোগীদেরকে বললাম আমি নির্বাচন করতে চাই নাই, এখনও করব না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি বের হওয়ার সাথে সাথে ৪৬ জন ইসি প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থী আমাকে ফোন করলেন, দেখা করলেন, বললেন আমরা এই অন্যায়ের প্রতিবাদে সেখান থেকে বের হয়ে আসলাম, আপনাকে প্যানেল দিতে হবে, নির্বাচন করতে হবে। এবং আমি এর পরের দিন কুমিল্লা চলে যাই। মাত্র ২ দিন ৩ দিনের মাথায় তারা সকলে একতাবদ্ধ হয়ে একটি পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করলেন যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। পরবর্তী বিষয়গুলো আপনারা জানেন। এখানে আমাদের শ্রদ্ধা মুরব্বী যারা মঞ্চে আছেন তারা সকলে মিলে আমাকে অনুরোধ করলেন, সৈয়দ গোলাম সরোয়ার অনেক দিন থেকে উনি সভাপতি হওয়ার জন্য আগ্রহী, উনি তোমার সিনিয়র, তুমি এই বিষয়টা স্যাক্রিফাইস করো, ওনার সাথে একসাথে একই প্যানেলে নির্বাচন করো। আমাদের বিশ্বাস এই প্যানেল যদি হবে নির্বাচিত হয়, আমাদের যেই দুরবস্থার মধ্যে আমরা আছি, যে সংকটে আমরা আছি, তোমাদের যোগ্য নেতৃত্বে এই সংকট থেকে আমরা উত্তরণের একটা পথ খুঁজে পাব। আমি আমার নেতাদের অনুরোধ, নেতাদের নির্দেশনা আমি প্রত্যাখ্যান করতে পারিনি। ওনাদের নির্দেশনায় আমি বাধ্য হয়েছি আমরা এক হতে, এবং মন থেকে আমরা দুইটা প্যানেল এক হয়েছি কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হাফকে রক্ষা করার জন্য, এই লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে হাফ সদস্যদের স্বার্থ রক্ষা করার জন্য। আমি প্রিয় উপস্থিতি, আমি একটা বিষয় বলতে চাই যে হাফ পল্লীর কথা বলা হয়েছে, আমার সম্পৃক্ততা আছে। একটু আগে আমাদের মঞ্জু ভাই বলেছেন, আমাদের জনাব জাফর উদ্দিন বলেছেন, যিনি তদন্ত করে রিপোর্ট দিয়েছেন তিনি লিখেছেন তদন্ত রিপোর্টে, আপনারা পড়ে দেখবেন, পর্যবেক্ষণ এবং সুপারিশ কলমে পরিষ্কার লেখা আছে যে হাফ পল্লীর যে মিটিংগুলো ছিল সেখানে ফরিদ আহমেদ মজুমদার অর্থাৎ সভাপতির কোনো নাম এবং স্বাক্ষর কোথাও পাওয়া যায় নাই। প্রথম কথা, তাহলে এর মধ্যে কি আমার কোনো সম্পৃক্ততা আছে? দ্বিতীয় প্রশ্ন, আমি মনে করি হাফ পল্লীর জায়গা কিনে কোনো অন্যায় করা হয়নি। এটি হাফ সদস্যদের জন্য একটি বিশাল সম্পদ ক্রয় করা হয়েছে। সে তখন যারা দায়িত্বে ছিল, তখন যদি তারা হাফ পল্লীর জায়গাটা বুঝে নিত এবং এই ৬-৭ বছরে হাফের অর্জিত আয় থেকে যদি মাঝখানে যে খণ্ড খণ্ড জায়গাগুলো ছিল সেগুলো ক্রয় করা হতো, শুধু হাফ সদস্যদের জন্য ফ্ল্যাট নয়, সেখানে হাফ সদস্যদের জন্য প্লট করার সুযোগ ছিল এবং একটা বিশাল হাউজিং গড়ে উঠত। কিন্তু শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটি নির্বাচনী ইস্যু তৈরি করে নির্বাচনী মূলা জ্বলিয়ে এই ইস্যুটিকে দিয়ে তারা বারবার ক্ষমতায় এসেছে, আবারও এই একই ইস্যু দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। হাফ পল্লীর জায়গা হাবের নামে রেজিস্ট্রি করা হয়েছে, খারিজ করা হয়েছে, খাজনা দেওয়া হচ্ছে, সর্বশেষ সিটি জরিপ করা হয়েছে, সকল কাগজ রক্ষিত আছে। আপনারা চাইলে সেই কাগজগুলো, সকল কাগজ দেখতে পারবেন। আপনারা সকলেই কম বেশি সম্পত্তির মালিক। একটি সম্পত্তি যদি না থাকে সেটি কি সাবরেজিস্ট্রির দলিল, খারিজ, খাজনা, সিটি জরিপ করার কি কোনো সুযোগ থাকে? কোনো সুযোগ থাকে না। এটি একটা চক্রান্ত, একটি ষড়যন্ত্র। যারা এই চক্রান্তগুলো করছেন তারা গত ৬-৭ বছরে হাবের অ্যাকাউন্টে কোনো টাকা রাখেন নাই, 10 টাকার সম্পদও করেন নাই। অথচ যার নামে অপবাদগুলো দেওয়া হয়, যার কমিটির বিরুদ্ধে অপবাদগুলো দেওয়া হয়,
4 বছরে 15 কোটি টাকার সম্পদ তখন হয়েছিল। গত 6-7 বছরের আয়গুলো কোথায়, সে হিসাবটা আমরা চাই। আমার জানা মতো হাবের তহবিলে তেমন কোনো টাকা নেই, যা আয় ছিল পুরোটাই খরচ হয়ে গেছে। কোথায় খরচ হয়েছে সেই জবাবটা আমরা চাই। যারা সততার চাদর পরে বন্ডামি করেছেন আমাদের সাথে, নাস এয়ারলাইন্স একটা চার্টার ফ্লাইট তার বেশি মুনাফা নিশ্চিত করার জন্য এই দেশের লক্ষ লক্ষ হাজিদের পকেট কেটেছে। 40 থেকে 50,000 টাকা প্রত্যেক হাজিকে গুনতে হয়েছে। এর দায়িত্ব তাদেরকে নিতে হবে। মানুষ মাফ করলো, আল্লাহ নিশ্চয় মাফ করবেন না যারা হাজিদের পকেট কাটার সাথে সম্পৃক্ত ছিল। আজকে যতই চেষ্টা করেন মানুষ আপনাদের সে চাদর উল্টিয়ে আপনাদের আসল চেহারা বের করবে এবং হাব সদস্যদের সামনে আপনাদের আসল চেহারা উন্মুক্ত হবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে সর্বশেষ কথাটি বলে শেষ করতে চাই। জনাব সৈয়দ গোলাম সরোয়ার এবং আমি ফরিদ আহমেদ মজুমদার আমাদের নেতৃত্বে যে প্যানেলটি আমরা ইনশাল্লাহ দিব, আমি সকল সম্মানিত হাব সদস্যদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই। আমি 4 বার হাবে নির্বাচিত ছিলাম, সরোয়ার ভাইও 12 বার নির্বাচিত ছিলেন। আমরা দায়িত্ব পালন করার কারণে হয়তো ইচ্ছা অনিচ্ছায় কোনো ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমাদের ছোটোখাটো যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে হাবের এই সংকটকালীন সময়ে কোনো রকম মুনাফেক কারো হাতের ইশারায় যারা চলে, পদ্মার আড়ালে থেকে আঙ্গুল নাড়লে যারা নড়ে, তাদেরকে বাদ দিয়ে দায়িত্বশীল লোকদেরকে ভোট দিয়ে আগামী নির্বাচনে হাবে নির্বাচিত করে আমাদের এই দুরবস্থা থেকে, সংকট থেকে উদ্ধার করার জন্য সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।